হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিসি রিসার্চ সেন্টার। ক্লাস দশম শ্রেণীর আগের পার্টে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরের, সেই কোশ্চেনগুলোর আনসার কিভাবে লিখতে হয় বা আনসারগুলো কি কি সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা ছিল টপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য লেখো। তার আগে বলি টপোস্ফিয়ার কি বা টপোস্ফিয়ার সম্পর্কে আমরা কি জানি। টপোস্ফিয়ার কথাটির অর্থ হলো, এটি একটি গ্রিক শব্দ। ট্রপোস কথাটির অর্থ হলো অশান্ত। স্পিয়ার মানে অঞ্চল, অর্থাৎ টপোস্ফিয়ার মানে অশান্ত অঞ্চল। এর বিস্তৃতি কতটা? ভূপৃষ্ঠ থেকে গড়ে 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। গঠন কি না, বায়ুমণ্ডল গঠনকারী বিভিন্ন উপাদান যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদির 75% এই স্তরে অবস্থান করে। এরপরে আসি এর বৈশিষ্ট্যগুলি কি কি না, বৈশিষ্ট্যগুলির মধ্যে উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এবং চাপ উভয়ই কমে। তারপরে রয়েছে এই স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা পায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। নেক্সট, বায়ুপ্রবাহ, মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ইত্যাদি বায়বীয় গোলযোগ এই স্তরেই দেখা যায় বলে এই স্তরের অপর নাম ক্ষুদ্রমণ্ডল। তারপরে না, টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় প্রায় 3 কিলোমিটার অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয় না, এই জন্য এই অংশকে বলা হয় ট্রোপোপজ। এই টপোস্ফিয়ারের সম্পর্কে আমরা কি জানি, এই কোশ্চেনটাও আসতে পারে, বা টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি সেটা আসতে পারে, বা টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে কেন এই কোশ্চেনটাও আসতে পারে, বা টপোপ্রোজ কাকে বলে। এই টপোস্ফিয়ার থেকে 4 ধরনের কোশ্চেন আসতে পারে। এই শর্ট কোশ্চেনগুলো হলো ক্ষুদ্রমণ্ডল কেন বলে, টপোপ্রোজ কেন বলে, এগুলো হচ্ছে কোশ্চেন আসতে পারে। তাই টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বা টপোস্ফিয়ার সম্পর্কে যা জানো এই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আমরা কি জানি। ট্র্যাটোস্ফিয়ার কি না, টপোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো ট্র্যাটোস্ফিয়ার। ট্র্যাটোস্ফিয়ারের অর্থ কি না, ট্র্যাটোস শব্দের অর্থ হলো শান্ত, আর স্ফিয়ার কথাটির অর্থ হলো অঞ্চল, অর্থাৎ শান্তমণ্ডল। টপোস্ফিয়ার হচ্ছে ক্ষুদ্রমণ্ডল আর ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্তমণ্ডল। এর বিস্তৃতি কতটা না, এর বিস্তৃতি হচ্ছে টপোস্ফিয়ারের ঊর্ধ্বে 45 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হলো এর বিস্তার। এবার আসি এর উষ্ণতা কত বা এর বৈশিষ্ট্যগুলি কি কি। উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। বৈশিষ্ট্য কি না, এই স্তরে জলীয় বাষ্প, বায়ুপ্রবাহ, মেঘ বা ঝড় বৃষ্টি অনুপস্থিত, অর্থাৎ এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে, এই জন্য এই অঞ্চলকে শান্তমণ্ডল বলে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় এবং ঊর্ধ্বসীমায় পৌঁছে পায় 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। শান্ত বায়ুমণ্ডল হওয়ায় এই স্তরে জেট প্লেন চলাচল করে। শব্দের প্রতিফলন করার ক্ষমতাও রয়েছে এই স্তরে। এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়। এটাও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, ওজোন গ্যাসের ঘনত্ব কোন স্তরে বেশি দেখা যায়, সেটা কি হবে না ট্র্যাটোস্ফিয়ার স্তরে। ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অবস্থিত যে অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে স্ট্র্যাটোস্পজ বলে। এটাও শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, স্ট্র্যাটোস্পজ কেন বলে ট্র্যাটোস্ফিয়ারকে। নেক্সট কোশ্চেন 3 নম্বর না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে, বা কোন স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসাবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটার উত্তর কি না, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আসা তাপ বায়ুমাধ্যমকে উত্তপ্ত না করে সরাসরি পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অপেক্ষাকৃত ঘন হওয়ায় এবং তার মধ্যে তাপ শোষণকারী কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা বেশি থাকায় নিচের স্তর বেশি পরিমাণে তাপ ধরে রাখতে পারে, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা সবচেয়ে বেশি হয়। ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরে উঠা যায় তত বায়ুস্তর ক্রমশ হালকা হতে থাকে,
এবং ওই বায়ুতে ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প কম থাকায় বায়ুর তাপ শোষণ করার ক্ষমতাও কমে যায়। এর ফলে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠব তত বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই এই কোশ্চেনটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার কিভাবে পরিবর্তন ঘটে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হলো বায়ুমণ্ডলে কিভাবে ওজোন স্তর সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, প্রথমে আমরা জানি যে ওজোন স্তর কি না, স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 15 কিলোমিটার থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের যে আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে তাকেই বলা হয় ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। এই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার কিভাবে উৎপত্তি ঘটেছে বা সৃষ্টি হয়েছে সেটা আমরা কি করে মনে রাখবো, সেটা মনে রাখার জন্য প্রথমে এই সমীকরণটা তোমরা মনে রাখবে। সমীকরণটা মনে রাখলে এটা ইজি ব্যাপার। প্রথমে কি না, স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু সূর্যালোকের কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এই দেখো O2 মানে অক্সিজেন অণু, সেটি হচ্ছে সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। তারপরে সেকেন্ড কি না, এই অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন অণু তৈরি করলো, যেটি কি উচ্চ শক্তি সম্পন্ন ওজোন অণু। নেক্সট কি, এই ওজোন যেটা তৈরি হলো সেই ওজোন অণু বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত অতি বেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়। যেমন O3 সূর্যালোকে ইউভি রশ্মির সঙ্গে পরিণত হয়ে একটি অক্সিজেন অণু এবং অপরটি অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। আবার ওজোন এবং অক্সিজেন পরমাণু দুটি যুক্ত হয়ে অক্সিজেন অণুতে পরিণত হলো। এইভাবে আলোক রাসায়নিক বিক্রিয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন তৈরি হওয়া এবং ভেঙে যাওয়া দুটি বিপরীত ক্রিয়া ক্রমান্বয়ে চলতে থাকে। এর ফলে একটি গতিশীল সাম্য অবস্থার সৃষ্টি হয় এবং স্ট্র্যাটোস্ফিয়ারে O2 গ্যাসের পরিমাণ স্থির থাকে, অর্থাৎ ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। বায়ুমণ্ডলে কিভাবে ওজোন স্তর সৃষ্টি হয় এটাও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা ভিভিআই দিয়ে রাখবে কারণ এইটা পরীক্ষায় আসতে পারে মাধ্যমিকে। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি কি কি। ওজোন স্তর পৃথিবীতে ধ্বংস হওয়ার কারণগুলি কি কি। প্রথম কারণ কি না, প্রথমে আমরা বলি কি কি কারণে ওজোন স্তর ধ্বংস হয়। বজ্রপাত, অগ্নি উৎপাত এবং আলোর রাসায়নিক বিক্রিয়ায় অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রত্যক্ষ কারণ হিসাবে ওজোন স্তরে বিনাশ ঘটে। এবার বলি অতিবেগুনি রশ্মি প্রভাব কি, মানে কিভাবে অতিবেগুনি রশ্মি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। ওজোন গ্যাস 220 থেকে 340 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মি শোষণ করে, বিয়োজিত হয় এবং অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। যেমন কি ওজোন, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণু এবং পরমাণুতে পরিণত হয়। আবার এই ওজোন অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করে। নেক্সট, বজ্রপাতের প্রভাব, মানে ওজোন স্তর ধ্বংসের পেছনে বজ্রপাতের কি প্রভাব রয়েছে। বজ্রপাতের সময় বিদ্যুৎ ক্ষরণের ফলে বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং এই নাইট্রিক অক্সাইড ওজোনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন অণু উৎপন্ন করে। এভাবে অক্সিজেন অণু আবার ভেঙে গিয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, আবার নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। এভাবেই হলো বজ্রপাতের ওপর ওজোন গ্যাসের ধ্বংসের প্রভাব। নেক্সট কি, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের সময় উৎপন্ন ছায়ে উচ্চ মাত্রায় ক্লোরিন এবং ব্রোমিন থাকে। এই গ্যাসগুলি টপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে এবং ওজোন স্তরের ক্ষতি করে। এখানে বিক্রিয়াটি দেখানো হলো, তোমরা বিক্রিয়াটি পড়ে নিও। তো ওজোন স্তর ধ্বংসের পেছনে যে 3টি কারণ বললাম, এই 3টে কারণ খুব ভালো করে পড়ে রাখবে, মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলি ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্ষতিকার প্রভাবগুলি কি কি না, ওজোন স্তর বিনাশের ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, মানুষ তথা সমগ্র জীবজগতের ওপর বিরূপ প্রভাব পড়েছে। যেমন জলবায়ুর ওপর কী প্রভাব পড়েছে না, ওজোন স্তরের বিনাশ বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করেছে, যার ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, সমুদ্রে জলতলের উচ্চতা ধীরে ধীরে বাড়তে আছে। আর কি না, অতিবেগুনি রশ্মির আগমনের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ধোঁয়াশা, অ্যাসিড বৃষ্টির প্রকোপও বৃদ্ধি পাচ্ছে।
এটা তো হলো জলবায়ুর উপর প্রভাব। এরপরে আসি আমরা মানুষের ওপর কী প্রভাব পড়ছে না, মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি হচ্ছে, মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জন্যই এখন প্রায় বেশিরভাগ মানুষেরই অল্প বয়সে চোখে ছানি পড়তে দেখা যায়। এরপরে আসছি উদ্ভিদের ওপর প্রভাব। উদ্ভিদের ওপর কী প্রভাব পড়ে না, অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পাচ্ছে, দেখবে পাতায় হলুদ রং দেখা যায়, আবার কখনো কখনো আমরা কালো কালো দাগ দেখতে পাই। উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হচ্ছে, বীজের অঙ্কুরোদ্গম ঘটতেও সমস্যা দেখা যাচ্ছে। এটাই হলো ওজোন স্তর ধ্বংসের পেছনে ক্ষতিকর প্রভাব। আমি 3টা ক্ষতিকর প্রভাব দেখেছি, জলবায়ুর উপর কীভাবে ক্ষতিকর প্রভাব পড়ে, মানুষের উপর কীভাবে প্রভাব পড়ে এবং উদ্ভিদের ওপর কী কী প্রভাব পড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে ওজোন স্তর ধ্বংসের পেছনে সিএফসির ভূমিকা কী বা ফ্রেয়ন গ্যাসের ভূমিকা কী। সিএফসি হলো মিথেন এবং ইথেনের বিভিন্ন ক্লোরিন এবং ফ্লুরিনের প্রতিস্থাপক জাতক। তো বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের পেছনে সিএফসি বা ফ্রেয়ন জাতীয় যৌগগুলি প্রধান ভূমিকা পালন করে। রেফ্রিজারেটর এখন প্রত্যেকের বাড়িতে রয়েছে। শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্র অর্থাৎ এসি, ফোম, প্লাস্টিক তৈরি এবং রং শিল্প থেকে নির্গত সিএফসি বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন স্তরের ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন এবং ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করে। উৎপন্ন ক্লোরিন মনোঅক্সাইড পুনরায় ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন অণু এবং সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে। এখানে বিক্রিয়াটি দেখিয়ে দেওয়া আছে, বিক্রিয়াটি তোমরা ভালো করে নিও। নেক্সট কোশ্চেন আসি, গ্রিনহাউস গ্যাস কি বা গ্রিনহাউস গ্যাস কাকে বলে, এর ক্ষতিকর প্রভাবগুলি কি বা নিয়ন্ত্রণের উপায়ই বা কী। গ্রিনহাউস গ্যাস কি না, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় উপাদান সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে আসতে দিলেও উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় ও কিছু অংশ নিজেরা শোষণ করে এবং অবশিষ্ট অংশ পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করে, পৃথিবী ও তার পরিমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের বলা হয় গ্রিনহাউস গ্যাস। এবার বলি গ্রিনহাউস গ্যাসের জৈব গ্রিনহাউস গ্যাস কোনগুলি, যেমন সিএফসি এবং CH4 অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন এবং মিথেন। অজৈব অক্সাইডগুলি হলো CO2, O3, N2O, H2। H2 এখানে জলীয় বাষ্প। নেক্সট আসি গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাবগুলি কী কী না, গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। অদূর ভবিষ্যতে এই কারণে উপকূলবর্তী দেশগুলিতে প্লাবিত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। উপকূলবর্তী দেশগুলি প্লাবিত হলে ফসল উৎপাদন ব্যাহত হবে, কারণ সমুদ্রের লবণাক্ত জল কৃষিজমিতে প্রবেশ করার ফলে জমির উর্বরতা নষ্ট হবে, বাস্তুতান্ত্রিক সাম্য বিঘ্নিত হবে। নেক্সট কি না, গ্রিনহাউস গ্যাসের ফলে বনভূমিতে দাবানল দেখা দিতে পারে, এর ফলে বনভূমিও ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে খরা, বন্যা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ও বৃদ্ধি পাবে। নেক্সট কি না, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। গ্রিনহাউস গ্যাসগুলির ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত রশ্মি খুব সহজেই বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসতে পারে, কিন্তু ভূপৃষ্ঠ দ্বারা পার্থিব বিকিরণ রূপে প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের এই সৌর বিকিরণ পুনরায় মহাশূন্যে ফিরে যেতে না পেরে গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত ও আবদ্ধ হয়ে পুনরায় বিকিরণের মাধ্যমে ভূপৃষ্ঠে ফিরে আসে ও নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। ফলস্বরূপ পৃথিবীর তাপীয় সাম্য বিঘ্নিত হয় এবং সমগ্র পৃথিবীর তাপমাত্রা ক্রমশ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে থাকে। একে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবার বলি বিশ্ব উষ্ণায়নে CO2-র ভূমিকা, মানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটাতে কিভাবে CO2 সাহায্য করে না, CO2 ভূপৃষ্ঠে বিকিরিত তাপের বেশিরভাগই মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। গ্রিনহাউস গ্যাসের প্রভাব সৃষ্টিতে CO2-র ভূমিকা 49%।
CO2 বৃদ্ধি পাওয়ার কারণগুলি হলো না জীবাশ্ম জ্বালানির দহন, অরণ্য ধ্বংস ও অপরিণত বৃক্ষচ্ছেদন, জনবিস্ফোরণ, অগ্নি উৎপাদ ও দাবানল। নেক্সট বা বিশ্ব উষ্ণায়নে CFC কতটা দায়ী? CFC দায়ী 14%। না রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন তৈরিতে বা ফোম এবং প্লাস্টিক তৈরিতে, স্পেস ক্যান, বিমানের প্রপেলার প্রস্তুতে এবং চিকিৎসায় ব্যবহৃত জীবাণুনাশক ইত্যাদি তৈরি করতে CFC উৎপন্ন হয়, যেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের এফেক্ট পড়ে। এবার মিথেনের ভূমিকা কতটা? না গৃহপালিত পশু এবং কীটের অন্ত্রের কোহল সন্ধান, পচা জৈব আবর্জনা বৃদ্ধি, ধান ক্ষেত, গ্যাস ও কয়লা খনি অঞ্চলের দহন, বায়োমাস প্রজ্বলন, এগুলির ক্ষেত্রে মিথেন উৎপন্ন হয়। NO2 বৃদ্ধির কারণ কি? না কৃষিকাজ, রাসায়নিক সারের ব্যবহার, জীবাশ্ম জ্বালানির দহন, সার শিল্প, ফসলের অবশেষ পচন, কাঠ জ্বালানি, মাটিতে অণুজীব বিক্রিয়া প্রভৃতি হলো এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এগুলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলি কি এবং তারা কীভাবে দায়ী, মানে কি কি কারণে CFC উৎপন্ন হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে বা মিথেন উৎপন্ন হচ্ছে বা NO2 উৎপন্ন হচ্ছে, N2O উৎপন্ন হচ্ছে, মানে কিভাবে, সেটি হলো এর ভূমিকা, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাসগুলির ভূমিকা। এবার বলি বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি কি কি। না বিশ্ব উষ্ণায়নের ফলে গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যেটা আমরা প্রায় সবাই জানি। শিল্প বিপ্লবের পর থেকে ব্যাপক হারে শিল্পায়ন এবং নগরায়নের ফলে আজ পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। গ্রিনহাউস গ্যাস বিশেষত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আরও বৃদ্ধি পেলে আগামী শতকে এই বৃদ্ধি 3 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর ফলে শীতের থেকে গ্রীষ্মের প্রকোপ বাড়বে, ঘূর্ণিঝড়, বজ্রপাত, তারপরে খরার প্রাদুর্ভাবও বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে কি জীববৈচিত্র্যের উপর প্রভাব। জীববৈচিত্র্যের উপর বিশ্ব উষ্ণায়ন কী প্রভাব ফেলে? না বিশ্ব উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্য বিপন্ন হবে, অসংখ্য প্রাণী উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে। ভৌমজলের ঘাটতি। না বিশ্ব উষ্ণায়নের ফলে মৃত্তিকায় জলের পরিমাণ হ্রাস পাবে এবং এর ফলে ভৌমজলের ভাণ্ডারে টান পড়বে এবং সামগ্রিকভাবেই বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট সমুদ্রের জলতল বৃদ্ধি। না বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে কুমেরু মহাদেশের গভীর পুরু বরফের স্তর, অন্যান্য মহাদেশীয় এবং পার্বত্য হিমবাহ দ্রুত গলতে থাকবে এবং ওই বরফ গলা জল সমুদ্রে যুক্ত হয়ে সমুদ্রের জলতলের উচ্চতা আরও বৃদ্ধি করে। এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায়, কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত হয় ইত্যাদি নানা কারণে পরিবর্তন দেখা যায়। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে এইরূপ বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তাই এই বিশ্ব উষ্ণায়নকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আগামী প্রজন্ম খুব ভালোভাবে সুস্থ থাকবে, আর যদি এটা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ক্ষতিকারক। তো বিশ্ব উষ্ণায়নে নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? না বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে আমাদেরকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি কম ব্যবহার করতে হবে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করা সম্ভব এভাবে। জ্বালানিহীন যানবাহনের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ সাইকেল জাতীয় যেসব যানবাহন রয়েছে যেগুলি মানে জীবাশ্ম জ্বালানি লাগে না, যেগুলো হচ্ছে জ্বালানিবিহীন, সেই সব যানবাহন বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। না সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই সব শক্তিগুলি ব্যবহার করে বিশ্ব উষ্ণায়নের আমাদেরকে মোকাবিলা করতে হবে। বনসৃজনে উৎসাহ দান, অর্থাৎ অরণ্য ধ্বংস হ্রাস করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, বনসৃজনের দিকে নজর দিতে হবে। এই সব করে CO2-র পরিমাণ কমাতে হবে যাতে ভবিষ্যতে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে, অর্থাৎ জনগণদেরকে সচেতন করতে হবে এবং এই কর্মসূচিতে ছাত্রদের অন্তর্ভুক্ত করতে হবে। আর বিশ্ব উষ্ণায়ন এইভাবেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো।